বিছনা ঘুমাতে গেলে তাও তাপমাত্রার জন্য বিছনা গরম হয়ে যাচ্ছে। আমি হয়তো বেশি গরম লাগলে হয়তো রাত্রে বাইরে যাই, 2-1 ঘন্টা পরে আবার আসি। হয়তো মনে হয় আগুনের লোকা। তো এত গরম যে ঘরে থেকে আমি বেরোতেই পারিনি আজকে। মানে লোকজন নাই, গরমে খরা নিতে নাই। আমরা বেলা 11টার বেশি থাকতে পারছি না গরমে। আগামী মাসে 1-2 তারিখে এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেটা কালবৈশাখী ধরনের বৃষ্টি এরকম হতে হবে এবং তখন তাপপ্রবাহ আশা রাখি অনেকটা কমে যাবে। দেশজুড়ে চলমান তীব্র তাপ প্রবাহে অতিষ্ঠ জনজীবন। 76 বছরের রেকর্ড ভেঙে টানা 27 দিনের যে তাপপ্রবাহ সেটি কিন্তু চলমান রয়েছে এবং একই সঙ্গে মৌসুমের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটি মেহেরপুর এবং চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে 42.7 ডিগ্রি সেলসিয়াস। এরই মধ্যে কোনো সুসংবাদ আসছে না, অর্থাৎ সহসাই বৃষ্টির কোনো সুসংবাদ নেই। জনজীবনে কিন্তু এর প্রভাব পড়েছে। আমরা শুনছিলাম আবহাওয়া অফিস থেকে কিন্তু বলা হচ্ছিল সামনের মাসের 1-2 তারিখে হয়তো বৃষ্টি হলেও হতে পারে। এতে করে সাধারণ খেটে খাওয়া মানুষ যারা আছেন তাদের তো কষ্ট হচ্ছেই, পাশাপাশি খামারিরা খুবই বিপাকে রয়েছেন। তাদের গবাদি পশু নিয়ে, পশুর খাদ্য সবকিছু মিলিয়ে আসলে তারাও একটি কঠিন সময় কিন্তু পার করছেন। তীব্র গরমে অনেক ধরনের রোগও কিন্তু দেখা দিয়েছে, সেটি নিয়েও বিশেষজ্ঞরা, পাশাপাশি যেই ঘরে আসলে শিশুর সন্তান রয়েছে বিশেষ করে সেই বাবা মায়েরা কিন্তু খুবই উদ্বিগ্ন। পরামর্শ দিতে হটলাইন চালু করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ভিতরে গরমটা আর কি বেশি না লাগে, এই জন্য আর কি গ্লুকোজ খাওয়াচ্ছি। আমাদের এখানে গরু অসুস্থ হয় কিন্তু টাইম মতো চিকিৎসা দিতে হয়। এখন করাই, আবার বিকেলে করাবো, আবার সকালে রাতে করাবো। পরামর্শ দিচ্ছে যে বাড়ি বাড়ি ঠান্ডা পানি বা টিউবওয়েলের পানি সরবরাহ করবেন, পাশে তার সাথে কিছু স্যালাইন যুক্ত খনিজ লবণ যুক্ত করে দিতে পারি, তাহলে কিন্তু তার এই ধরনের ঘাটতিগুলো পূরণেও সহায়তা করবে। দর্শক, শান্তবাজারের আয়োজনে জানাবো তাপ প্রবাহের খবর। তার আগে স্বাগত জানাচ্ছি এখনকার আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি তন্ময় কুমার রায় এবং আমি তানজিলা খান মিম। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা। I encourage the Bangladeshi to provide investment promotion schemes and ease of doing business measures which will facilitate and attract more Thailand investors. I propose to the Thai side to invest in our special economic zones and high-tech parks and to take one special economic zone exclusively for Thailand. থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী অর্থাৎ দুই নেতার শীর্ষ বৈঠকের পর 5 ইস্যুতে চুক্তি এবং সমঝোতা সহ আগ্রহপত্র সই হয়েছে। দর্শক, শান্তবাজারের আয়োজনে এ নিয়েও জানাবো বিস্তারিত, তবে শুরুতেই জানাতে চাই তীব্র তাপপ্রবাহের খবর। তীব্র গরমে যখন নাকাল জনজীবন, তখন আবহাওয়া অফিস জানালো 76 বছরের রেকর্ড ভেঙে টানা 27 দিন ধরে বয়ে চলেছে তাপপ্রবাহ। কমছে না সহসাই, তবে মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টির আভাস দিয়েছে সংস্থাটি। আরও জানাচ্ছেন আসিফ ইকবাল। প্রচণ্ড গরমে একটু প্রশান্তি পেতে এভাবেই গাছের নিচে আশ্রয় নিচ্ছেন কেউ কেউ। নিম্ন আয়ের অনেক মানুষ আবার আসছেন পরিবারসহ, তবু যেন কমছে না গরমের আঁচ। আবহাওয়া অফিস বলছে সহসা তো কমছেই না, বরং 1948 সাল থেকে তাপপ্রবাহের যে রেকর্ড সংরক্ষিত আছে সেই হিসাবে এবার সবচেয়ে বেশি টানা 27 দিন ধরে তাপপ্রবাহ বইছে দেশ জুড়ে। এর আগে সর্বোচ্চ তাপপ্রবাহ ছিল গত বছর টানা 23 দিন। 75 বছরে আমাদের 75 ইয়ার্স ডাটা যদি আমরা ঘাঁটি, সেটা দেখা যাবে যে 2023 সালে আমাদের এপ্রিলের 18 দিন এবং মে মাসের টোটাল 5 দিন, টোটাল 23 দিনের আমাদের তাপপ্রবাহ বিদ্যমান ছিল সারা দেশে। তবে 2024 সালে আমরা দেখতে পাচ্ছি যে 31 মার্চ থেকে শুরু হয়ে এবং 2024-এর এপ্রিল মাসের 26 তারিখ পর্যন্ত সেই তাপপ্রবাহ চলমান রয়েছে এবং এপ্রিলের শেষ নাগাদ সেটা অব্যাহত থাকতে পারে। এবছর তাপপ্রবাহ শুরু হয় 31 মার্চ থেকে। এরপর থেকে শুধু টানা চলছেই না তাপের এই প্রবাহ, বরং সময়ের সঙ্গে বেড়েছে এর তীব্রতা। কখনো তীব্র আবার কখনো অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে। টানা এতদিনের তাপপ্রবাহ আগে কখনো দেখেনি বাংলাদেশ, আর তাতে নাভিশ্বাস জনজীবনে।
আবহাওয়া অফিস বলছে সামনে বড় ধরনের কোনো বৃষ্টিপাত না হলে এই আবহাওয়া অব্যাহত থাকবে আরও বেশ কিছুদিন। তবে মে মাসের প্রথম সপ্তাহে হতে পারে কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি। আসিফ ইকবাল, এখন, ঢাকা। এদিকে চলিত মৌসুমের সর্বোচ্চ 42.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মেহেরপুরে। তীব্র তাপদাহে অতিষ্ঠ এখানকার জনজীবন। এই নিয়ে আরো জানাতে মেহেরপুরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। মুন্না, আবহাওয়া অফিস 42.7 ডিগ্রি রেকর্ড করলেও জলীয় বাষ্পের কারণে কেমন গরম অনুভূত হচ্ছে এবং সেখানকার বাসিন্দারা কি বলছেন? বিম, আপনাকে যদি আমি জানিয়ে রাখি, মেহেরপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.7 ডিগ্রি সেলসিয়াস। যদিও তাপমাত্রা 42 ডিগ্রি রেকর্ড করা হয়েছে, কিন্তু মানুষের যে অনুভূতি তাপমাত্রা সেটা কিন্তু এর চাইতে 2 থেকে 3% বেশি বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও আমি যদি আপনাকে বলে রাখি, অতিরিক্ত এই যে 3 সপ্তাহ ধরে টানা যে তাপ প্রবাহ চলছে, এতে করে জনজীবনে কিন্তু এক প্রকার দুর্ভোগ নেমে এসেছে। আমি যদি আপনাকে বলি, সাধারণ মানুষ কিন্তু ঠিক মতো কাজে বের হতে পারছে না। আমি শহরে সারাদিন আজকে ঘুরেছি, দেখেছি যে শহরের রাস্তাঘাটে কিন্তু লোকজন কম। এর ফলে সবচাইতে বেশি বিপাকে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ, বিশেষ করে যারা দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক। এরা অতিরিক্ত গরমের ফলে রাস্তায় কিন্তু মানুষজনের দেখা মিলছে না, যার ফলে তাদের ইনকামের পরিধিও কিন্তু কমে গেছে। আমি যদি আপনাকে বলে রাখি, আমি এখন দাঁড়িয়ে আছি মেহেরপুর শহরের বাস স্ট্যান্ডে শিশু পার্কে। বিকেলে কিন্তু এখানে কোনো রকম চাপ ছিল না বা লোকজন ছিল না। সন্ধ্যার পরে যখন রোদ চলে গেছে, তারপরে কিন্তু তাদের সন্তানদের সাথে নিয়ে পার্কে এসেছে এবং এই যে প্রাকৃতিক যে বাতাস, সেটি আপনার অনুভব করার চেষ্টা করছে। আমি আপনাকে আরো একটু জানিয়ে রাখি, অতিরিক্ত তাপের কারণে, অতিরিক্ত তাপদাহের ফলে, গরমের ফলে কিন্তু গরম জনিত রোগীর সংখ্যা বেড়েছে। মেহেরপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালেও কিন্তু অতিরিক্ত রোগীর চাপ আমরা লক্ষ্য করেছি। এছাড়াও এই যে আপনার এখন বোরো ধানের ভরা মৌসুম চলছে, অতিরিক্ত রোদের কারণে কিন্তু ফসলেও ব্যাপক ক্ষতি হচ্ছে। সেই সাথে আম, লিচু, গুটিও কিন্তু আমরা ঝরে যেতে দেখেছি। এছাড়াও যে আপনার সবজি কিন্তু শুকিয়ে যাচ্ছে মাঠে, যার ফলে আপনার কৃষকরাও কিন্তু এক ধরনের বিপাকের মধ্যে পড়ে গেছে। সেই সাথে অতিরিক্ত গরমের কারণে মেহেরপুর জেনারেল হাসপাতালের পাশাপাশি প্রাইভেট যে সমস্ত ক্লিনিক গুলো রয়েছে, সেখানেও কিন্তু আমরা রোগীর চাপ লক্ষ্য করেছি। আমি মেহেরপুরের কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, অতিরিক্ত গরমের কারণে তাদের কিন্তু ব্যবসাও কমে গেছে। আমি যদি আপনাকে বলি, এক কথায় অতিরিক্ত গরম এবং হিটের কারণে যারা দিনমজুর, তাদের রোজগার কমে গেছে, তাদের ব্যবসায়ী, এদের রোজগার কমে গেছে। সব মিলিয়ে কিন্তু খুব দুরবস্থার মধ্যে পড়ে যেতে হচ্ছে। মিম, এই ছিল আমার কাছে গরম এবং হিটের সর্বশেষ পরিস্থিতি। মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। বৈরী আবহাওয়ায় গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন খামারিরা। তীব্র গরমে গবাদি পশুর বিভিন্ন রোগ দেখা দেয়ায় দুশ্চিন্তায় পড়েছেন অনেকে। পরিস্থিতি সামাল দিতে নানা পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। চালু করা হয়েছে হটলাইন। শম্পা বিশ্বাসের প্রতিবেদন। তীব্র গরম আর বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর গবাদি পশুর খামারিরা বিপাকে পড়েছেন। খামারে পশুকে দিনে 2 বার গোসল করানো সহ বেশ কয়েকবার পানি ছিটিয়েও কাজ হচ্ছে না। গোসল করানো লাগে, এখন করাই, আবার বিকেলে করাবো, আবার সকালে রাতে করাবো ঠান্ডা রাখার জন্য। আমরা বর্তমানে 3 বার গোসল করছি। যদি আসছে তার বেশি তাপমাত্রা বাড়ে, আমরা মনে করেন গোসলের পরিমাণটা আরো মনে করেন 1-2 বার বাড়াই দেবো। তারপর আমাদের যে গ্লুকোজ আছে, পানির সাথে গ্লুকোজ খাওয়াচ্ছি, যাতে মনে করেন ভিতরে গরমটা আর কি বেশি না লাগে, এই জন্য আর কি গ্লুকোজ খাওয়াচ্ছি। 24 ঘন্টা ফ্যান তো চলেই, এরপরে 1 ঘন্টা খাইতে লাগে, খাওয়া দাওয়ার পরে আবার ওরা রেস্ট নেয়। এই যে 10টার সময় গোসল করানো শুরু করছি, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা গোসল করতে সময় লাগবে। অনেক জায়গায় মারা গেছে। আমাদের এখানেও গরু অসুস্থ হয়, কিন্তু টাইম মতো চিকিৎসা দিতে হয়। শুধু গরমের ভোগান্তি নয়, গ্রীষ্মকালে গবাদি পশুর 3 days সিকনেস নামক জ্বর এবং লাম্পি স্কিন ডিজিজ নামে এক ধরনের পক্স হয়। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে সে নিয়েও চিন্তিত খামারিরা। বৈরী আবহাওয়ার হাত থেকে গবাদি পশুকে রক্ষা করতে দেশের খামারগুলোকে নানা পরামর্শ দিয়ে যাচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। পাশাপাশি জরুরি প্রয়োজনে খামারিদের জন্য চালু করা হয়েছে হটলাইন।
টিনের চালে যদি আমরা চটের বস্তা বলি, পাটের বস্তা বলি, এই জাতীয় জিনিস যদি বিছিয়ে দিয়ে ভিজিয়ে দিই, বারে বারে যদি একটা ভিজিয়ে দিই, তাহলে টিনের চালটা ঠান্ডা রাখতে সাহায্য করবে। পানি শূন্যতার যে একটা প্রবণতা থাকে, সেজন্য আমরা পরামর্শ দিচ্ছি যে বারে বারে ঠান্ডা পানি বা টিউবওয়েলের পানি সরবরাহ করবেন, তার সাথে কিছু স্যালাইন যুক্ত করে দিতে পারি বা একটু ভিটামিন সি যুক্ত করে দিতে পারি বা খনিজ লবণ যুক্ত করে দিতে পারি, তাহলে কিন্তু তার এই ধরনের ঘাটতিগুলো পূরণেও সহায়তা করবে বলে আমরা মনে করছি। দাবদাহের কারণে দেশে তৃতীয়বারের মতো হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসের শেষ দিকে আবারও হিট অ্যালার্ট জারি করতে পারে দপ্তরটি। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। রাজধানীর বাজারে তীব্র গরমের প্রভাব পড়েছে। গরমে ব্রয়লার মুরগির দাম কমলেও দেশি এবং সোনালী মুরগির দাম বেড়েছে। এদিকে মাছের বাজারে ক্রেতা কমলেও কমেনি দাম। বিস্তারিত দেখুন মেহেরিন অ্যানির প্রতিবেদনে। সাপ্তাহিক ছুটিতে রাজধানীর কাপ্তান বাজারে দেশি মুরগি কিনতে এসেছেন রায়হান খান। তবে এক সপ্তাহ আগেও যে মুরগি কিনেছেন 650 টাকায়, সেটি এখন কিনতে হচ্ছে 750 টাকায়। ঢাকা শহরের লোকজন ছিল, দাম একটু কম ছিল, এখন একটু দাম বেশি হতেছে। ঈদের ছুটিতে সবাই আসছে তো, সবাই বাজারটা ফ্রিজ খালি, যার জন্য বাজার একটা চাপ পড়ে গেছে। দেশ জুড়ে বয়ে চলা তাপপ্রবাহের প্রভাব পড়েছে রাজধানীর বাজারগুলোতে। কাপ্তান বাজার এবং কারওয়ান বাজার ঘুরে দেখা গেল বাজার ভেদে দেশি এবং সোনালী মুরগির দাম বেড়েছে 100 থেকে 150 টাকা। দেশি মুরগি বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকায় এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 380 থেকে 400 টাকায়। তবে গরমের কারণে দাম কমেছে ব্রয়লার মুরগির। 2-3 দিন আগেও যে ব্রয়লার বিক্রি হচ্ছে 230 থেকে 240 টাকায়, তা এখন কেজিতে বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকায়। সোনার দামটা একটু বাড়ছে, কিন্তু ব্রয়লারটা একটু কমছে আর কি, 200 টাকা কেজি হয়েছে। এর আগে ছিল 340, কোনো দোকানে 30, মানে আগে থেকে বাড়ছে। মুরগি আমি কিনে নিয়ে গেছি 340 টাকা, এখন চাচ্ছে 400 টাকা, মানে 60 টাকা বেশি আর কি। বিক্রেতারা বলছেন গরমের কারণে বাজারে ক্রেতা কম আসছে, পাশাপাশি মুরগির সরবরাহ কমে যাওয়ায় বিক্রিও কমেছে। গরমে মাল মরে যায় খামারি, এখন ছোট ছোট মাল আসে, যে জায়গায় আপনার 200 গাড়ির দরকার, এই জায়গায় অনেক মাল গাড়ি আসে 12টা 10টা। তারা একটু কম, আর গত সপ্তাহে এই সপ্তাহে গরমটা বেশি, দামও বেশি। সোনালি 370-80 টাকা চলার বর্তমান বাজারে, এটা 10 টাকা 15 টাকা কেজিতে বাড়ছে। অপরিবর্তিত রয়েছে গরু এবং খাসির মাংসের বাজার। বাজার ভেদে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 780 টাকায় এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1000 থেকে 1300 টাকায়। তবে গরমের কারণে মানুষ মাংস কম কিনছেন বলে জানায় বিক্রেতারা। খাওয়া দাওয়া একটু কম মানুষের আর কি, এইটাই। মাংস এখন দাম একটু কমে আছে, 750। রমজান থেকে এখনো কমে নাই, এখন আমি আজকে কিনছি 750 টাকা। গরমের কারণে মানুষরা গরু গোশ কম খাচ্ছে, এখন আল্লাহর মতো কোনো রকম চলতেছে। এখন আমরা যদি 780 টাকা কিংবা 800 টাকায় বিক্রি করতে পারতাম, তাহলে কসাইরা বাঁচতে পারতো। মাছের বাজারে গরমের কারণে ক্রেতা কমলেও কমেনি দাম। ঈদের পর সব ধরনের মাছের দাম বেড়েছে 30 থেকে 40 টাকা। বিক্রেতারা বলছেন পুকুর নদীর পানি শুকিয়ে যাওয়ায় মাছের সরবরাহ অনেকটাই কমেছে। নদীর মাছ আপনার 10-20 টাকা বাড়ছে, যে কারণ হলো আপনার নদীর নালাতে পানি নাই, মাছ কম। গত সপ্তাহে আমি যে মাছটা নিয়ে গেছি 300 করে, বা আজকে নিলাম আমি, কিন্তু 350 চাইছিল, 330 আমাকে দিল। এই মাছটা আপনার গরমের জন্য আনতে পারি না, দেশে তো অনেক মাছ মারা যায় রাস্তায়, এই জন্য আপনার আমাদের খরচ অনুযায়ী জ্যান্ত মাছটা একটু দামে বেশি বেচতে হয়। কালকে 4 কেজি লোক মাছটা বেচছি 200 টাকা, আজকে এটা কিনেন 180 টাকা, আর আজকে 4 কেজি লোক বাংলাদেশ 250 টাকা কেজি, কেজিতে 50 টাকা। তীব্র তাপপ্রবাহ চলমান থাকলে লোকসান বাড়বে বলে শঙ্কা বিক্রেতাদের। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। এদিকে টানা 2 সপ্তাহের বেশি সময় ধরা চলা গরমে কাঁচা বাজারে নষ্ট হচ্ছে সবজি, পণ্য পরিবহনের সময় এবং দোকানে ভ্যাপসা গরমে পচে যাচ্ছে ফলমূল। এতে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। এদিকে বাড়তি দামে বিক্রি হচ্ছে শরবত তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ফলমূল। শামিমা রহমান শামীর প্রতিবেদনে বিস্তারিত। তীব্র তাপপ্রবাহে দুর্বিষহ নগর থেকে গ্রাম, তাই সতেজতা হারিয়ে রুগ্ন বাজারের সবজিও। রোদের গনগনে আঁচে সবজির বাজারে প্রভাব পড়েছে। গরমে পরিবহনের সময় নষ্ট হচ্ছে সবজি, ফলে বাজারে কমেছে সরবরাহ। চট্টগ্রামের ষোলশহর কর্ণফুলী বাজারে সবজি ব্যবসায়ী জাকির হোসেন পাইকারি বাজার থেকে 50 কেজি শশার বস্তা কিনে দেখেন 20 কেজি বেচার অনুপযুক্ত, যাতে 1000 টাকা লোকসান গুনতে হচ্ছে এই ক্ষুদ্র ব্যবসায়ীকে। শশা আনছি, শশা তো উত্তরবঙ্গ থেকে আসে,
এখন শশার বস্তা খুলে দেখি সবগুলো পেকে লাল হয়ে গেছে। এখন আমার 1000-2000 টাকা লস হয়েছে। একই অবস্থা অন্য ব্যবসায়ীদেরও। গরমে পচে যাচ্ছে সবজি, কুকড়ে যাচ্ছে শাক। ব্যবসায়ীরা বলছেন প্রতিদিন অন্তত 10 থেকে 15% সবজি নষ্ট হচ্ছে, যা ফেলে দিতে বাধ্য হচ্ছেন তারা। এতে করে তৈরি হয়েছে সরবরাহ সংকট, বেড়েছে দাম। এদিকে পচে যাচ্ছে মাছ আর মারা যাচ্ছে মুরগিও। গরমের কারণে সব মাল নষ্ট হয়ে যাইতেছে। 20 কেজি আনলে 4 কেজি ভালো দিতে হয়। সবজি আপনার একদিন আনলে সপ্তাহে যায়, পচে যায়। গরমে মানে ভীষণ গরম, মানে গরমে আমরাও বুঝতে পারতেছি। আমরা মুরগি কম নিচ্ছি মারা যাওয়ার ভয়ে, কারণ যা বিক্রি করতে পারবো তার থেকেও কম নিচ্ছি আর কি। আগে যেরকম নিচ্ছি এখন এরকম নিচ্ছি না। এদিকে সৈয়দপুরে গেল কয়েকদিন তাপমাত্রার পারদ ছুঁয়েছে 40 ডিগ্রিতে, যার উত্তাপ ছড়িয়েছে কাঁচা বাজারে। গরমে সবজি নষ্ট হয়, কমেছে সরবরাহ, যাতে বাজার হয়ে উঠেছে অস্থির। প্রতিটি সবজিতে দাম বেড়েছে 10 থেকে 25 টাকা পর্যন্ত। সবথেকে বেশি বেড়েছে লেবু ও শসার দাম। শসার দাম বেশি হয়েছে, আপনার পটলের দাম বেশি হয়েছে, কেজি প্রতি 10 টাকা বাড়ছে। লেবুর দাম বেশি হয়েছে, লেবু আসলে 300 টাকা, সেই লেবু হলো 500 টাকা। এখন গরমের জন্য একটু বাজারে সব পণ্যের দাম একটু বেশি, পণ্যের উৎপাদন একটু কম হচ্ছে, এজন্য পণ্যের দাম প্রতিটা জিনিস বাড়ছে। স্বস্তি নেই ফলের বাজারেও। রাজশাহীতে নষ্ট হওয়ার তালিকায় সবথেকে এগিয়ে আমদানি করা আঙ্গুর আর আপেল। কাপড় দিয়ে ঢেকে আর পানি ছিটিয়ে সতেজ রাখার চেষ্টা করা হলেও শেষ রক্ষা হচ্ছে না। এতে কেজিতে 30 থেকে 40 টাকা বেড়েছে মালটার দাম, আর কেজিতে 35 টাকা বেড়ে আঙ্গুর বিক্রি হচ্ছে 350 টাকায়। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ সংকট ও চাহিদা বাড়ায় বেড়েছে দাম। গরমে ফল অনেক শুকিয়ে যাচ্ছে, যেমন আপেল ধরেন রোদের তাপে অনেক শুকিয়ে যাচ্ছে। ফলগুলো আমাদের টিকার কথা হলো 5 দিন বা 6 দিন, এই ফলটা আমরা টিকাতে পাচ্ছি না। খুব জোরে 2 দিন গেলে ফলটা শুকিয়ে যাচ্ছে। বেচা কেনা খুব খারাপ, লোকজন তো নেয় গরুদের ইয়াতে, আর মাল তো নষ্ট হয়েছে। 2টা ডাব নিছি, এগুলো হচ্ছে 150 টাকা করে পিস নিছে আর কি। আর ছোট যেগুলো আছে এগুলো 100 টাকা, যেগুলো নর্মালি তো এত দাম হয় না। আসলে গরমের মধ্যে পানি শূন্যতার জন্য মানুষ তো এগুলোই খাবে, তাই না? ফল সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় শুধু রাজশাহীতেই বছরে নষ্ট হচ্ছে 20 থেকে 45% ফল, যার বাজার মূল্য 6 থেকে 8 কোটি টাকা। শামীমা রহমান শাম্মী, এখন। বছর বছর যদি আপনার আয় নাও বাড়ে, তাও কিন্তু বছর শেষে বাড়ি ভাড়া থেকে বাড়ে, সেই সঙ্গে বাড়ে মূল্যস্ফীতির চাপ। অর্থনৈতিক সংকট সামাল দিতে রাজধানীতে তাই অনেকেই এখন হয়ে যাচ্ছেন ভাড়াটিয়া। ব্যবসাটা যতটুকু চলে ওইটা দিয়ে যে ইনকামটা আসে ওইটা দিয়ে আসলে একা থাকা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। অন্য খরচ মিলিয়ে যেভাবে মানে পরিচালনা করতে চাচ্ছি সংসারকে নিয়ে, সেরকম ভাবে হচ্ছে না। পরিস্থিতির কারণে বাসা মালিকরাও অনেক বেশি মূল্যে আমাদেরকে রুম ভাড়া দিয়ে থাকে। ইনকামের তুলনায় বাসা ভাড়াটা হিসাবে পড়ে যায় 25 থেকে 30% বেশি। আমরা তো সর্বক্ষণ অ্যাডজাস্ট করছি। সাবলেটের দুই পক্ষেরই একটা ডাইনামিক্স আছে, যে সাবলেট দিচ্ছে তার জন্য কিন্তু একটা বাড়তি আয়ের সুযোগ, এটা বাড়ছে এবং ভবিষ্যতে তো আরো বাড়বে। সান্ধ্যবাজারের আয়োজনে জানাবো বাড়ি ভাড়া বৃদ্ধি এবং ভাড়াটিয়াদের দুরবস্থার খবর। থাইল্যান্ডকে বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে শীর্ষ বৈঠকে এই প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে যৌথ ব্রিফিং করেন দুই দেশের প্রধানমন্ত্রী। এ সময় দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে 5টি ইস্যুতে চুক্তি, সমঝোতা ও আগ্রহপত্রে সই হয়। এর আগে থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। আরও জানাচ্ছেন আজহার লিমন। সফরের তৃতীয় দিন সকালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে যোগ দিতে ব্যাংককে গভর্নমেন্ট হাউসে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ কার্যালয়ে বাংলাদেশের সরকার প্রধানকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শ্রীতা ছাবিসিন। এখানে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বেজে ওঠে দুই দেশের জাতীয় সঙ্গীত। থাইল্যান্ডের সুসজ্জিত বাহিনী প্রদর্শন করেন সম্মান গার্ড। এরপর দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের প্রধানমন্ত্রী মিলিত হন একান্ত বৈঠকে। পরে দুই পক্ষের প্রতিনিধিদের নিয়ে আবার দ্বিপক্ষীয় বৈঠকে বসেন দুই নেতা। পরে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট অন্তত 5টি ইস্যুতে চুক্তি, সমঝোতা ও আগ্রহপত্র সই হয়। শুরুতেই
থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএতে পৌঁছাতে একসঙ্গে কাজ করার আগ্রহপত্র বা এলওআই বিনিময় করেন দুই দেশের বাণিজ্য মন্ত্রী। দুই দেশের কূটনৈতিক পাসপোর্টধারীদের যাতায়াত সহজতর করতে এরপরই সই হয় ভিসা সহজীকরণ চুক্তি। এ সময় পরপর বিনিময় হয় পর্যটন, জ্বালানি ও কাস্টম সহযোগিতা বিষয়ক সমঝোতা। এর মাধ্যমে আশা করা হচ্ছে চোরাচালান রোধ করে শুল্ক বিষয়ে দক্ষতা বাড়াতে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ হবে। I had substantive discussions on many issues of mutual interest. নথিগুলো সই করার পর যৌথ বিবৃতিতে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য বাড়াতে বিস্তর আলোচনা হয়েছে। ভবিষ্যতে হয়তো থাইল্যান্ডের রানং বন্দর ও চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলাচল চালু করা সম্ভব হবে। I would like to express my firm commitment to drive cooperation and encourage exchanges in all dimensions at both government and public levels. And I thank Her Excellency Sheikh Hasina for making this historical visit. পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কৃষি খাদ্য প্রক্রিয়াকরণে দুই দেশ আরও কতটা নিবিড়ভাবে কাজ করতে পারে প্রধানমন্ত্রী থাবিসিনের সঙ্গে তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য খাত ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে থাইল্যান্ডকে বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা। I propose to the Thai side to invest in our special economic zones and high-tech parks and to take one special economic zone exclusively for Thailand. We both agreed to commence our negotiations on a free trade agreement FTA by the year 2024. যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এছাড়া বিমস্টেক এই অঞ্চলের 180 কোটি মানুষের ভাগ্য বদলের চাবিকাঠি হতে পারে উল্লেখ করেন দুই দেশের প্রধানমন্ত্রী। আজহার লিমন, এখন, ঢাকা। কারো প্রাইভেট চাকরি, আবার কারো ছোট ব্যবসা। বছর পেরুলে আয়ের খাতায় যোগ নেই নতুন অর্থের, অথচ নিয়ম করেই প্রতি বছর বাড়ছে বাড়ি ভাড়া। বাধ্য হয়ে কেউ ছাড়ছে শহর, আবার কেউ খুঁজছেন সাবলেট। বিবিএস এর রিপোর্ট বলছে 2 বছরের ব্যবধানে সাবলেট গ্রহণকারীর সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ। আর জানাচ্ছেন আরিফ হোসেন, চোখ তুলেছেন কামরুল হাসান রিপন। জনক যে অনেক সময় এরকম হয় যে ফোন দিয়ে বলছে যে এই জিনিসটা লাগবে, দেখা গেছে যে এরকম একটা টাইমে বলছে যে ওই টাইমে আমার কাছে কোনো টাকাই থাকে না, নিয়ে আসতে পারি না। বাসায় আসার পরে জিজ্ঞেস করে যে এটা আনতে বলছিলাম, আইসা বলে যে দোকান বন্ধ পাইছি। অনেকটা অসহায় আত্মসমর্পণ রাকিবের। স্বপ্নকে পুঁজি করে 5 বছর আগে ঘর বেঁধেছিলেন রাকিব মিম। সংসারের শুরুটা 2 রুমের ভাড়া বাসা নিয়ে করলেও এখন মিল নেই স্বাদ আর সাধ্যের। আয়ের সাথে ব্যয়ের মিল রাখতে অন্যের ভাড়া বাসায় হয়েছেন ভাড়াটিয়া। আমার যে ইনকাম, আমি যে ইনকামটা, আমার যে ব্যবসাটা যতটুকু চলে ওইটা দিয়ে যে ইনকামটা আসে ওইটা দিয়ে আসলে একা থাকা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। বাসা ভাড়া বেশি, যার কারণে আরেকজনের সাথে শেয়ার করে থাকতেছি। একটি ঘর, 2টি পরিবার, একসাথে বছর খানেক। রান্নাঘর, বাথরুমও শেয়ার করতে হয় পাশের রুমের মানুষের সাথে। মূল্যস্ফীতির চাপে হাঁসফাঁস অবস্থা। যেটা কিনতে চাচ্ছি বা যেটা করতে চাচ্ছি, খাওয়া দাওয়া হোক বা বাসার ক্ষেত্রে হোক, বাড়ি ভাড়া, তারপরে অন্য খরচ মিলিয়ে যেভাবে পরিচালনা করতে চাচ্ছি সংসারকে নিয়ে, সেরকমভাবে হচ্ছে না। থমকে আছে আয়, আর প্রতিদিনই বাড়ছে সাধারণ মানুষের খরচ। মানুষের জীবনযাপন ব্যয় যেমন বেড়েছে মুদ্রাস্ফীতির চাপে, তেমনি বাড়ছে বাড়ি ভাড়াও। লাফিয়ে বাড়া বাড়ি ভাড়ার সাথে তাল মেলাতে না পেরে অনেকেই খুঁজছেন সাবলেট। রাজধানীর বিভিন্ন দেয়ালে তাই এভাবেই ঝুলছে সাবলেটের জন্য বিজ্ঞাপন। রাজধানীর দেয়ালে এমন হাজারো বিজ্ঞাপন। বছর বছর বাড়ি ভাড়া বৃদ্ধির লাগাম টানার যেন কেউ নেই। বাসা ভাড়া বৃদ্ধি হয় কোন নিয়মে? ভাড়াটিয়ারা বলছে বাড়ির মালিকের সিদ্ধান্তই শেষ কথা। ঠিক মতো পানি না আসা, গ্যাস না আসা, এসব এখন নিয়মিত আমরা বাসা চেঞ্জ করতে থাকি। আবার পরিস্থিতির কারণে বাসা মালিকরাও অনেক বেশি মূল্যে আমাদেরকে রুম ভাড়া দিয়ে থাকে। সার্বিক যে ইনকাম, সেই ইনকামের তুলনায় আমার বাসা ভাড়াটা হিসাবে পড়ে যায় 25 থেকে 30% বেশি, যেটা দিয়ে আমাদের চলার জন্য খুবই দুঃসহ ব্যাপার হয়ে দাঁড়ায়। কোনো বাড়িওয়ালা প্রতি বছর বাড়ায়, আবার গ্যাস যাওয়ার কারণে, হাউজিংয়ে গ্যাস ছিল আগে, গ্যাস যাওয়ার কারণে অনেক বাড়িওয়ালা
2-1 বছর পরে পরে বাড়ায়, আর কোনো বাড়ি হলে প্রতি বছর বাড়ায়, কোনো বাড়ির রাজাকে কিছু বাড়ি হলে আবার একটু ভালোর মধ্যে আছে, সবসময় বাড়ায় না। বিবিএস এর তথ্য বলছে দেশে 95% মানুষ নিজের বা একক ভাড়া বাসায় থাকে। 2022 সালে যার সংখ্যা ছিল 96%, আর 2021 সালের হিসেবে 97.1%। বছর ঘুরতেই বাড়ছে সাবলেট গ্রহণকারীর সংখ্যা। 2023 সালে 4.1% সাবলেট গ্রহণ করে দেশের মানুষ, যা 2022 সালে ছিল 3.3%, আর 2021 সালের হিসেবে 2.4%। আমরা এখন কি করছি? আমরা তো সর্বক্ষণ অ্যাডজাস্ট করছি, খাওয়া অ্যাডজাস্ট করছি, জীবনযাত্রার মানে অ্যাডজাস্ট করছি, সব কিছু অ্যাডজাস্ট করার চলার চেষ্টা করছি, সেখানেও কুলাতে পারছি না। বাট সাবলেটের দুই পক্ষেরই একটা ডাইনামিক্স আছে এখানে। যারা বৃহত্তর আবাসন পারছে না তাদের জন্য এটা এক ধরনের সমাধান, আবার যে সাবলেট দিচ্ছে তার জন্য কিন্তু একটা বাড়তি আয়ের সুযোগ। সেও কিন্তু ওই যে ধাক্কার কারণেই দিচ্ছে এই সাবলেটটা, এবং এটা বাড়ছে এবং ভবিষ্যতেও তো আরও বাড়বে। রাজধানীতে 80% বেশি মানুষ ভাড়াটিয়া। সাধ্যের বাইরে বাড়ি ভাড়া বলছে ভাড়াটিয়া পরিষদ। মূল্যস্ফীতির চাপ সামাল দিতে 25% বাড়ি সাবলেট দেওয়ার আহ্বান তাদের। যারা বাড়িতে যেখানে বাড়ি করছে, যেখানে ভাড়া দিচ্ছে, সেখানে 25% ভাড়াটিয়াকে সাবলেটে দেওয়ার জন্য। আমি কোনো মালিকের কাছে মাগনা চাই না, কিন্তু বাড়ি ভাড়াটা এটা যেন নিয়ন্ত্রণ রাখার জন্য তাদেরকে ভাড়া দিতে বলছে। যাই হোক, এই অবস্থাতে এখন ভাড়া অনেক বৃদ্ধি পেয়েছে, তাদের সাবলেট যেতে পারতেছে, তাদের যা থাকতে হইতেছে, তাদেরকে অনেক রকম অত্যাচার নির্যাতন সহ্য করতে হচ্ছে। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের পকেটের অর্থনৈতিক সংকট সামাল দিতে সামাজিক বা অংশীদারি আবাসন একটি কৌশল হতে পারে, এমন মন্তব্য সংশ্লিষ্টদের। আরিফ হোসেন, এখন, ঢাকা। এরই মধ্যে দিয়ে সময় হলো একটা ছোট্ট বিরতিতে যাবার। ফিরছি একটু পর, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শান্ত বাজার। সবজির ভান্ডার খ্যাত ময়মনসিংহ অঞ্চলে হিমাগার না থাকায় প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হন কৃষক। বছরে সেই ক্ষতির পরিমাণ প্রায় 30,000 কোটি টাকা। এমন প্রেক্ষাপটে ময়মনসিংহ সহ দেশের 12টি জেলায় একটি করে মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। হারুনুর রশিদের প্রতিবেদন ও সাইমাকন্দের ছবিতে দেখুন বিস্তারিত। শুকনো মৌসুমে ব্রহ্মপুত্রের অববাহিকায় ময়মনসিংহের চরাঞ্চলের পলিবাহিত উর্বর মাটিতে চাষ হয় আলু, পেঁয়াজ, রসুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি সহ নানা জাতের শাকসবজি। চরাঞ্চল ছাড়াও জেলার প্রায় সব উপজেলাতেই হয় বিপুল পরিমাণ সবজি উৎপাদন। মালচিং সহ নানা আধুনিক পদ্ধতির ব্যবহার বাড়ছে সবজি আবাদে। দিন দিন বাড়ছে উৎপাদনের খরচও। এ অবস্থায় সংরক্ষণের সুযোগ না থাকায় ফলন ভালো হলেও ফসলের সংগ্রহোত্তর ক্ষতি থেকে রেহাই পাচ্ছেন না কৃষক। টমেটো যখন আমাদের বেশি উঠালো হয় তখন আমরা আসলে গাড়ির সংকটের লেগে আমাদের বাজার থাকে না, টমেটো পাইকা যা, সেই জন্য আমরা বাজার পাই না। অনেক ফসল নষ্ট হয়, আমরা অনেক লস আছি কোলেস্ট্রল না থাকার কারণে। এখন বেচা কেনা হইতেছে 500 টাকা ক্যারেট, 1000 টাকা ক্যারেট। আর কোনো সময় যদি কোলেস্ট্রল থাকতো তে আমরা একই ক্যারেট, এখন যেটা বেচতেছি ওই সময় একই ক্যারেট বেচতাম 4000 টাকা, 3000 টাকা। এখানে যদি কোল্ড স্টোরেজের ব্যবস্থা থাকতো তাহলে হয়তো এই কৃষক এই পচা নষ্ট 20 থেকে 25% যে সংরক্ষণ ক্ষতি হয়, এই ক্ষতিটা তারা লাঘব করতে পারত। ময়মনসিংহ অঞ্চলে সবচেয়ে বেশি আলুর আবাদ হয় গৌরীপুর উপজেলায়। এখানকার স্থানীয় জাতের 40 আলুর চাহিদা রয়েছে দেশ জুড়ে। হিমাগার না থাকায় এখানকার আলু উঠানোর 15 থেকে 20 দিনের মধ্যেই শেষ হয়ে যায়, মেলে না ন্যায্য দাম। কৃষকদের বেশি সমস্যায় পড়তে হয় বীজ আলুর সংরক্ষণ নিয়ে। দূরদূরান্তের হিমাগার ব্যবহারের সুযোগ থাকলেও তাতে কৃষকদের গুনতে হয় বাড়তি খরচ। আপনারা তো দেখতেছেন ব্যাকওয়ার্ড, এই আমাদের রাস্তা নাই, নদী পার হয়ে যাইতে হয়, মাথাত করে নিতে হয়। আবার ঘোড়া গাড়ি দিয়ে ঘুরে নিয়ে গেলে অনেক টাকা তাদেরকে দেওয়া লাগে। আমাদের প্লেস খুব খারাপ। তো উঠায় সাইডে আমার ওই রাস্তার সাইডে নিতে হয়,
একটা দিন মজুর লাগে, দেখা যায় ঘোড়ার গাড়ি দেওয়া বা ভ্যান গাড়ি দেওয়া বা অটো দিয়ে আনতে গেলে 20 টাকা 30 টাকা 40 টাকা প্রতি ক্যারেটে খরচ হয়। এরিয়ার ভিতরে কোনো কোল্ড স্টোর নাই, তো আমরা করি কি, এই যে মানে ঝুঁকি নিয়ে ঘরের মধ্যে এই মাছা বাঁধার পরে মাছার উপরে আলু রাখি, তো আলুগুলো অনেক সময় দিয়ে অনেক নষ্ট হয়ে যায়। কেউ বেশি যায় কেউ কম যায়। এই তো কয়েক বছর আগে আমার করে পুরোপুরি গেছিল, আমার তো একটা সঙ্গে আছে না, সব গেছিল। বীজের যে আলুটা, এটার জন্য আসলে এই স্থানীয় প্রযুক্তির যেটা, এটা খুব একটা কার্যকরী না, কারণ অনেক বীজের পরিমাণ লাগে, কিন্তু সেটা স্থানীয় কৃষকরা মানে সংরক্ষণ করার খুব কঠিন। এটার জন্য যদি একটা কোল্ড স্টোরেজ থাকতো তাহলে বীজ আলুটা খুব ভালো থাকতো। স্থানীয় পদ্ধতিতে সংরক্ষণ করা এই আলু বীজ সঠিকভাবে পরিচর্যা করতে পারলে রাখা যায় পরবর্তী রোপণ মৌসুম পর্যন্ত। তবে একবার পোকার আক্রমণ শুরু হয়ে গেলে তা আর রক্ষা করা যায় না। অনেক সময় সংরক্ষণ করা আলুর পুরোটাই নষ্ট হয়ে যায়। তারপরও নিরুপায় কৃষক বছরের পর বছর ধরে এভাবেই সংরক্ষণ করছেন তাদের আলু বীজ। কৃষি বিজ্ঞানীরা বলছেন, সংরক্ষণের অভাবে দেশে প্রতি বছর ফসলের সংগ্রহোত্তর ক্ষতি হয় মোট উৎপাদনের প্রায় 20 থেকে 40 ভাগ, টাকার অঙ্কে যা প্রায় 30,000 কোটি টাকা। প্রতি বছর প্রায় 20,000 থেকে 25,000 কোটি টাকা কিন্তু আমাদের লস হচ্ছে। আমরা কিন্তু এটা লাগলে খেয়াল করি না। আপনি একটা পদ্মা ব্রিজ করতে লাগে 30,000 কোটি টাকা, অথচ পোস্ট হারভেস্ট লসটা এত ব্যাপক। সেই জায়গায় গভর্নমেন্ট কাজ করছে, আমরা কাজ করছি এখন। ময়মনসিংহ বিভাগের শেরপুর ও জামালপুর জেলায় 3টি করে হিমাগার থাকলেও ময়মনসিংহ জেলায় একটিও নেই। তবে কৃষি মন্ত্রণালয়ের পার্টনার প্রকল্পের মাধ্যমে ময়মনসিংহ সহ দেশের 12 জেলায় একটি করে মাল্টিপারপাস হিমাগার নির্মাণ করবে কৃষি বিপণন অধিদপ্তর। মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ নির্মিত হবে এবং যেই সিলেক্টেড 12টা জেলা রয়েছে, সে 12টা জেলার মধ্যে একটা জেলা বোধহয় ময়মনসিংহের ফুলবাড়িতেও রয়েছে, এবং আমি আশা করছি এটা অতি সম্প্রতি অনুমোদিত হলে আমরা এটা বাস্তবায়নের কাজে নামব। মাল্টিপারপাস স্টোরেজ কোল্ড স্টোরেজটা এটা যদি এমন একটা জায়গায় করা যায়, মানে কয়েকটা উপজেলা যেন এটা সুবিধা পায়। গত রবি মৌসুমে ময়মনসিংহে প্রায় 21,850 হেক্টর, জামালপুরে 17,230 হেক্টর, শেরপুরে 8,998 হেক্টর এবং নেত্রকোনায় 7,434 হেক্টর জমিতে সবজি আবাদ হয়, যা থেকে সবজি উৎপাদিত হয়েছে প্রায় 11,16,195 টন। ড্রামের উপর ভাসমান এই বাঁশকাঠের নরবরে সেতু দিয়েই বুড়োরচরের কয়েক হাজার একর জমিতে উৎপাদিত কৃষিপণ্য মাথায় করে বাজারজাত করতে হয় কৃষকদের। এতে খরচ যেমন বাড়ে, তেমনি সময়মতো ফসল সংগ্রহ করতে না পারায় বিপুল পরিমাণ ক্ষতির মুখেও পড়তে হয়। উন্নত যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি ফসল সংরক্ষণের সুবিধা তৈরি করা গেলে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে চরের অর্থনীতিতে। হারুনুর রশিদ, এখন বুড়োরচর, ময়মনসিংহ। সুনামগঞ্জের হাওড় অঞ্চলে চৌতলি মৌসুমে ভালো ফলন হয়েছে বোরো ধানের। তবে ধান কাটার সময় দুই ধরনের চিত্র দেখা যায় জেলার হাওড়ে। একদিকে উল্লাসের মধ্য দিয়ে ধান কাটার উৎসবে মেতেছিলেন 136 হাওড়ের কৃষকরা, অন্যদিকে চৈত্রের শেষ দিকের বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ায় অনেকটা হতাশায় দিন কাটছে দেখার হাওড়ের কৃষকদের। লিপসন আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কেউ স্বপ্নের সোনালী ধান কাটছেন, কেউ আবার ব্যস্ত মাড়াইয়ে। সুনামগঞ্জের 136টি হাওরের বিস্তীর্ণ মাঠ জুড়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষানীরা। তবে ভিন্ন চিত্র দেখা যায় একই জেলার দেখার হাওরে। সুনামগঞ্জ সদর উপজেলার মধুপুর গ্রামের কৃষক ইউসুফ আলী মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা এনে 20 একর জমিতে রোপণ করেছিলেন বোরো ধান। তবে 6 এপ্রিল থেকে শুরু হওয়া চৈত্রের টানা 3 দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে তার সব স্বপ্ন। আলের তলে দিছি তোমার মনে হয় 10,000 টাকা বেসারে 20 খাসা ধান সাইরানা ধান কামাইতো নাই, তাতে ধান কাটছিলাম তো পেটের জ্বালা গেলে কাটলাম আসপুরুকে খাইব না। শুধু ইউসুফ আলী নয়, বরং হতাশার একই গল্প শোনান জেলার 7 গ্রামের শতাধিক কৃষক। তারা বলেন, বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য দেখার হাওরে কোনো পথ না থাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে তলিয়ে যায় কৃষকদের আধা পাকা ধান। আমরা এই যে কষ্ট করে গৃহস্থিটা রেনফেন করে দেওয়া করলাম, তখন আমরা চলতাম কিলাম যেভাবে বানতে হয় ইয়ারও দান করা যাইব না। পানি যাওয়ার রাস্তা যদি না থাকে তাহলে ইয়ারও দান করে আমরা লাভ হইতো না। আমরা ডুবরা পানি আমরা এই তর করে দিয়েছি, কাঁচা ধান
আনামত লেগে গেছে, ওখানে যাবার কোনো পথ নাই, ওই কারণে আমরা এই অবস্থা। এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, দেখার হাওরে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে তা নিষ্কাশনে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হবে। জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতায় আমরা এটা নিষ্কাশনের জন্য ব্যবস্থা গ্রহণ করছি। আমরা আশা করছি যে চাষিরা তাদের যে এটা ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এবছর সুনামগঞ্জে 13,70,270 টন বোরো ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে এই পানিতে তলিয়ে গেছে 350 মেট্রিক টন ধান, যার বাজার দর প্রায় কোটি টাকা। এখন সুনামগঞ্জ। শান্ত বাজিয়ে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শান্তবাজার। ডেঙ্গু নিয়ন্ত্রণে বর্ষার আগে রাজধানীর বেশ কিছু খাল পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হলেও মিরপুর এলাকায় কোনো উদ্যোগ নিচ্ছে না স্থানীয় জনপ্রতিনিধিরা। এতে আতঙ্ক বাড়ছে সেখানকার বাসিন্দাদের, তাই দ্রুত সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। আরও জানাবেন আতাউর নিয়ন। রাজধানীর কালশির এই খালটি ছোট হতে হতে এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। বছরের পর বছর কোনো ধরনের পরিষ্কারের উদ্যোগ না থাকায় বেড়েছে কচুরি পানা ও নানা ঝোপঝাড়, ফলে বিকেল থেকেই এখানে বাড়তে থাকে মশার উপদ্রব। মিরপুরের রূপনগর ও আরামবাগ ঘুরে এরকম আরো কয়েকটি খাল পাওয়া গেছে, যেগুলোতে ময়লা আবর্জনার কারণে প্রতিনিয়ত বাড়ছে মশার প্রজনন। এতে আতঙ্ক বাড়ছে এখানকার বাসিন্দাদের। আবর্জনার লেগা মশাটা অতিরিক্ত মাত্রা হয়ে গেছে। সন্ধ্যার পরে দেখা যায় কি হাত কাছে আর মশা ফালাইতে হয়। বৃষ্টির সিজনে তো বেহাল অবস্থা এই খালের, মনে করেন পরিষ্কার করে না কেউ, তখন তো মশা আরো বেশি। এলাকার বাসিন্দারা জানালেন কোনোভাবেই মশার কামড় থেকে রেহাই পাচ্ছেন না তারা। তবু খাল পরিষ্কার করতে তেমন কোনো উদ্যোগ নিচ্ছেন না স্থানীয় জনপ্রতিনিধিরা। বছরে দুই একবার আসে ফিরে দেখাই যায়, কেউ পরিষ্কারও করে না। আর যত ময়লা আছে সব এখানে আইনা ফেলায়। এখানে যে কেউ পরিষ্কার করবে, কেউ দেখবে, এমন কোনো লোকটা এখানে নাই। ডেঙ্গু নিয়ন্ত্রণে এবছর বর্ষা শুরুর কয়েক মাস আগে থেকেই রাজধানীর বেশ কিছু খাল পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। মিরপুরের রূপনগর ও আরামবাগের বাসিন্দাদেরও দাবি দ্রুতই এমন উদ্যোগ নেওয়া হোক তাদের এলাকায়। আতাউর নিয়ন, এখন ঢাকা। চট্টগ্রামের লালদিঘি এলাকায় চলা 100 বছরের পুরনো বৈশাখী মেলার শেষ দিনে জমে ওঠে বেচা বিক্রি। তীব্র গরম উপেক্ষা করে শেষ মুহূর্তে রান্নাঘর, গৃহস্থালী সহ প্রয়োজনীয় জিনিসপত্র কেনেন ক্রেতারা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিক্রেতারাও খুশি প্রত্যাশিত ব্যবসা হয়। 3 দিনের এই মেলায় বেচা কেনা হয়েছে 1.5 কোটি টাকারও বেশি, এমনটাই জানিয়েছেন আয়োজক এবং বিক্রেতারা। কাজী মাহফুজের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দীর্ঘ 40 বছর ধরে ফুলঝাড়ুর ব্যবসা করেন কক্সবাজারের রুখিয়ার ইউসুফ সওদাগর। প্রতি বছর অপেক্ষায় থাকেন চট্টগ্রামের 100 বছরের পুরনো জব্বারের বৈশাখী মেলার জন্য, যেখানে 5 থেকে 6 লাখ টাকার ফুলঝাড়ু বিক্রি করেন তিনি। এবারও 5000-এর মতো ঝাড়ু নিয়ে এসেছেন। বিক্রিও বেশ ভালো, তাই মুখে তৃপ্তির হাসি। তার মতো আরও অনেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঝাড়ু নিয়ে এসেছেন। প্রতি জোড়া ঝাড়ু বিক্রি হয় 120 টাকা থেকে 250 টাকায়। এদিকে গরম আর লোডশেডিংয়ে চাহিদা ছিল হাত পাখারও। তালপাতা, বাঁশ, বেত দিয়ে তৈরি প্রতি জোড়া হাত পাখা বিক্রি হয় 150 থেকে 600 টাকায়। মোটামুটি আনছিলাম প্রায় 4-5 মতন, 1,500 ব্যাচ হয়েছে। এবছর তো লাখ 1.5 লাখ টাকা বিক্রি করছে। ছকরে থেকে 2000 ঝাড়ু নিয়ে আসছি আমি। একটা জোড়া 300 টাকা, 250 টাকা, 200 টাকা বিক্রি হয়েছে। 600 টাকা বিক্রি করছি, 700 টাকা বিক্রি করছি, আর জোড়া 200 টাকা বিক্রি করছি। বেচা কিনা মোটামুটি ভালো চলে। মেলায় চাহিদার শীর্ষে ছিল ঝাড়ু ও হাত পাখা, যেখান থেকে পুরো বছরের জন্য এসব পণ্য কিনে নেন ক্রেতারা। মেলায় শুধু ঝাড়ু আর হাত পাখাই বিক্রি হয় কোটি টাকার উপরে। ঘরেই তো ঢুকতে দেবে না, ঝাড়ু নিয়ে না গেলে পুরো বছরের জন্য নিয়ে নিতে হবে। আমিও বছরে একবার কিনি, বিষয় বিষ দেয়। বছর কবে বলি খেলাটা আসবে, বলি খেলা থেকে এটা ঝাড়ুটা নেব। হাত পাখা নিলাম 100 টাকা, তারপরে এগুলো নিলাম 100 টাকা। লালদিঘির আশপাশ মিলে প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে বসা মেলায় মিলেছে মাটির তৈরি হাঁড়ি পাতিল, খেলনা, ঘর সাজানোর জিনিসপত্র, দা, খুন্তি, শীতলপাটি, কাঠের আসবাব ও শোপিস, গাছের চারা, খাবার সহ হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্র।
তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করেই দিনভর পছন্দের পণ্য কেনেন ক্রেতারা। মেলার শেষ দিনে বেচাবিক্রি বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। কাঠের মনে করেন আছে, জোড়া কাঠ আছে, কেসি কাঠ আছে, কিরণমালা কাঠ আছে, ওয়ার্ড্রোব আছে, বক্স খাট আছে, ক্যাবিনেট আছে। ফুলের টব নিয়ে আসছি, আমাদের ফুলের টবগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এই মেলাতে আনি। বিক্রি মোটামুটি ভালো হইতেছে দিন দিনে। মাটির জিনিস, গ্রাম অঞ্চলের জিনিস যেগুলো আমরা পুরো বছর থেকে বঞ্চিত থাকি, তাই ওই জিনিসগুলো এখানের মধ্যে পাওয়া যায়। তো এখানে যে একটা আমেজ, এখানে আসার পর এই যে সবাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন একে অপরের সাথে দেখা হয়, এটাই একটা আনন্দ। জব্বারের এই বৈশাখী মেলায় ৩,০০০-এর বেশি ব্যবসায়ী তাদের নিজেদের তৈরি পণ্য নিয়ে এসেছেন, যেখানে ১০,০০০ থেকে ১০ লাখ টাকার পণ্য বিক্রি করেন এক একজন ব্যবসায়ী। ৩ দিনের এই মেলায় অর্ধশত কোটি টাকা বেচা বিক্রি হবে এমনটাই আশা আয়োজক এবং ব্যবসায়ীদের। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। সময় হলো আরও একটা বিরতিতে যাবার। ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন শান্ত বাজার। এবারে আন্তর্জাতিক। ভারতের 18তম লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল 7টা থেকে বিকেল 6টা পর্যন্ত চলে 13টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 88টি আসনের ভোট গ্রহণ। এ দফায় কেরালা রাজ্যের ওয়ানাডা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির সুরেন্দ্রন। দ্বিতীয় পর্বের ভোট গ্রহণের দিন পশ্চিমবঙ্গে একটি নির্বাচনী প্রচারণায় গিয়ে নরেন্দ্র মোদী অভিযোগ করেন তৃণমূল সরকার শুধু ভোটার জন্য বাংলাদেশের অনুপ্রবেশ দেশটিতে বসবাসের সুবিধা করে দিচ্ছে। এছাড়া আজ ভোটের দিনেই ব্যালট পেপারে ভোটের আবেদন খারিজ করে ইভিএমে ভোট নেয়ার পক্ষে রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। তৃতীয় পর্বের ভোট গ্রহণ হবে 7ই মে। 47 দিনে 7 পর্বের ভোট শেষে ফল ঘোষণা হবে জুনের 4 তারিখ। শেষ করছি শান্ত বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টেলিভিশনে প্রচারিত প্রতিবেদন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।